যে রিমান্ড সম্পর্কে আমরা অনেক সময় রিমান্ডের কথা শুনে থাকি যে আদালত থেকে আসামিকে রিমান্ডে পাঠানো হয়েছে। তো সেই রিমান্ডটা আপনার আদালত কোন আইনে দিয়ে থাকে এবং কিসের প্রেক্ষিতে সেগুলো দেওয়া হয়ে থাকে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। যে ফৌজদারি কার্যবিধি আইনের 166 ধারা এবং 344 ধারা, দুটি ধারার কথা এখানে উল্লেখ করেছি। ফৌজদারি কার্যবিধি আইনের 166 ধারাতেও রিমান্ডের কথা বলা হয়েছে এবং ফৌজদারি কার্যবিধি আইনের 344 ধারাতেও রিমান্ডের কথা বলা হয়েছে। দুটি ধারাতেই যদি রিমান্ডের কথা বলা থাকে তাহলে দুটি ধারা রিমান্ডের মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা সেই বিষয়টাও আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আপনারা সকলেই জানেন আমি প্রায় সময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে থাকি। রিমান্ড ফৌজদারি কার্যবিধি আইনের যে আপনার রিমান্ডের কথা বলা হয়েছে, সেই রিমান্ডে আমি যদি আপনাদেরকে খুবই সংক্ষিপ্তভাবে যদি বলার চেষ্টা করি যে মামলার রিমান্ড কখন চাওয়া হয়, যখন কোনো আসামি গ্রেপ্তার হয়, গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টার ভিতরে যদি কোনো তথ্য যদি উদ্ঘাটিত না হয় সেই ক্ষেত্রে আদালতে পুলিশের হেফাজতে নিয়ে ওই আসামিকে রিমান্ড চাওয়া হয় যে কোনো তথ্য উদ্ঘাটন করার জন্য। এবং 344 ধারা যে রিমান্ডটা রয়েছে সেটা হচ্ছে ট্রায়াল পর্যায়ে, যে কোনো বিষয় অনুসন্ধান বা কোনো বিষয় আরো জানার প্রয়োজন রয়েছে সেই বিষয়টা আরো আপনার সম্পর্কিত জানার জন্য কিন্তু সেই রিমান্ডটা চাওয়া হয়ে থাকে। তো আমি আপনাদেরকে খুবই সংক্ষিপ্তভাবে বলে দিতে চাই যে 166 ধারা যে রিমান্ডটা রয়েছে সেটা আদালত নিকট চাওয়া হবে কখন, যখন আসামি সদ্য গ্রেপ্তার হয়েছে এবং আসামির নিকট থেকে কোনো কিছু জানা প্রয়োজন রয়েছে, সেই আসামিকে রিমান্ডে না নিলে মূল তথ্য উদ্ঘাটিত হবে না, মূল বিষয় সম্পর্কে জানা যাবে না, তখন পুলিশের হেফাজতে তাকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করলে আদালত সেই রিমান্ডটা মঞ্জুর করে থাকে। এই 167 ধারা রিমান্ডটা হলো আপনার তদন্ত পর্যায়ে, অর্থাৎ চার্জশিট প্রদানের পূর্বে যে রিমান্ড চাওয়া হয় সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 167 ধারা মতে। অন্যদিকে যখন আদালত চার্জশিট দিয়ে দিবে এবং অন্যান্য যে অনুসন্ধান বা আরো যে সাক্ষী মুলতবি বা অন্যান্য যে বিষয় রয়েছে সেই বিষয়ে সম্পর্কিত জানার জন্য যে রিমান্ড চাওয়া হয় সেটা ফৌজদারি কার্যবিধি আইনের আপনার 344 ধারাতে কিন্তু আলোচনা করা হয়েছে। এই বিষয়টি সম্পর্কে আপনার ফৌজদারি কার্যবিধি আইনের 167 ধারাতে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা না গেলে তখনকার যে পদ্ধতি সেটা হচ্ছে যে 167 ধারা। এখানে বলা হয়েছে যখনই কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা হয় এবং এতে প্রতীয়মান হয় যে 24 ঘন্টার সময়সীমার মধ্যে তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে না এবং এরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে অভিযোগ বা সমাচার দৃঢ়ভিত্তিক, সেক্ষেত্রে তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্তকারী পুলিশ কর্মকর্তা তিনি যদি সাব ইন্সপেক্টর পদের এই যে মামলার যে আপনার তদন্ত কার্যগুলো রয়েছে, তদন্ত কার্য আরো উদ্ঘাটিত হওয়া দরকার বা মামলার আরো বিষয়বস্তু সম্পর্কে জানা দরকার রয়েছে, সেই ক্ষেত্রে আদালতের নিকট আপনার রিমান্ড চাওয়া হয়ে থাকে। তবে আদালত রিমান্ড 15 দিনের বেশি মঞ্জুর করবে না, সেটা কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনে বলা হয়েছে। তো আরেকটি রিমান্ড যে সেটা হলো যে 345 ধারা রিমান্ড। 345 ধারা রিমান্ডটি সম্পর্কে এখানে কি বলা হয়েছে সেই বিষয়টা আমরা জেনে নিব। আমরা বেশিরভাগ যারা রয়েছে তারা সকলেই জানি যে রিমান্ড সম্পর্কিত বিষয় আপনার 167 ধারাতে, কিন্তু 344 ধারা রিমান্ডের কথা শুনে অনেকেই হয়তো বা হতবাক হতে পারে, কিন্তু হতবাক হওয়ার নেই। এটা আইনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা সম্পর্কে আমাদেরকেও জানতে হবে। এখানে বলা হয়েছে যে ফৌজদারি কার্যবিধি আইনে 344 ধারাতে বলা হয়েছে কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখার ক্ষমতা। কোনো সাক্ষীর অনুপস্থিতি বা অন্য কোনো যৌক্তিক কারণে যদি কোনো অনুসন্ধান বা কোনো বিচার আরম্ভ স্থগিত রাখা বা মুলতবি রাখা প্রয়োজন বা সঙ্গত হয়ে পড়ে, সেক্ষেত্রে আদালত সঠিক মনে করলে
কারণ উল্লেখপূর্বক লিখিত আদেশ দ্বারা যে সত্য সঠিক মনে করেন সে সত্যি, যে সময়ের জন্য যৌক্তিক মনে করেন সে সময়ের জন্য সময়ে তা স্থগিত বা মুলতবি রাখতে পারবেন এবং আসামি হাজতে থাকলে ওয়ারেন্ট দ্বারা তাকে রিমান্ডে দিতে পারবেন। সত্য থাকে যে অর্থ দ্বারা মোতাবেক কোনো ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে একসঙ্গে 15 দিনের অধিক মেয়াদের জন্য রিমান্ডে পাঠাতে পারবেন না। হাইকোর্ট ডিভিশন ব্যতি রেখে অন্য কোনো আদালত কর্তৃক অর্থধারার অধীন প্রদত্ত প্রত্যেকটি আদেশ বিচারিক জজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত হবে। আসামি অপরাধ করে থাকতে পারে এই মর্মে সন্দেহ সৃষ্টির মতো পর্যাপ্ত সাক্ষ্য যদি সংগ্রহ হয়ে থাকে এবং রিমান্ডের দ্বারা আরো সাক্ষ্য হতে পারে বলে যদি প্রতীয়মান হয়, তাহলে তা আসামিকে রিমান্ডে দেওয়ার মতো যৌক্তিক কারণ হবে। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে খুবই স্পষ্টভাবে জেনে গিয়েছেন যে ফৌজদারি কার্যবিধি আইনের 167 ধারা মতে মামলা তদন্তকালীন অবস্থাধীনে যে রিমান্ড চাওয়া হয়ে থাকে সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 167 ধারা মোতাবেক রিমান্ড। এটি মামলা তদন্তকালীন অবস্থায় এবং প্রথম দিকে এই রিমান্ডটা চাওয়া হয়। অপরদিকে ফৌজদারি কার্যবিধি আইনের 344 দ্বারা যে রিমান্ডের কথা বলা হয়েছে সেটি হলো যে মামলা যখন আপনার ট্রায়াল স্টেজে চলে যাবে এবং বিচারিক কাজ থাকবে, সেই স্টেজে যদি সাক্ষী বা মুলতবি অন্য যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, অর্থাৎ ট্রায়াল স্টেজে যে রিমান্ডের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 344 ধারা। এ সম্পর্কে আপনারা আরো তথ্য জানতে চাইলে বা বিস্তারিত বিষয় সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন। এছাড়াও আমার নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। তো রিমান্ড সম্পর্কিত বিষয় হলো যে আপনার ফৌজদারি কার্যবিধি আইনের 167 এবং 344 এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে আমি বলতে চাই যারা বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দিবেন, এই দুইটা কথা আপনারা খুব ভালোভাবে মনে রাখতে পারেন, আপনার কাজেও লাগতে পারে। কারণ যখন বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষাগুলো যখন হয়ে থাকে তখন কিন্তু আপনার কোথায় থেকে কখন কি ধরনের প্রশ্ন করে তা কিন্তু বলা যায় না। সুতরাং মামলার তদন্ত পর্যায়ে যদি আপনার রিমান্ড চাওয়া হয় তাহলে সেটা হবে 167 দ্বারা এবং ট্রায়াল স্টেজে যদি রিমান্ড চাওয়া হয় তাহলে স্টেট কার্ড সেটা হচ্ছে 344 দ্বারা। এই দুটো বিষয় মনে রাখলে আপনি জাস্ট এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী সময়ে আরো আপনি আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।